কাপড় লাগবে? ভাই বোন ছোট বড় মা খালা মাসি পিসি সবার জন্য কাপড় আছে একদম কম মূল্যে। পুরাতন কাপড় যারা কিনতে চান আমাকে ডাকেন। কাপড় লাগবে কারো? কাপড়, পুরাতন কাপড় কারো লাগবে? কাপড়। ও কাপড়ওয়ালি, তোমার কাছে বৃদ্ধ মহিলাদের শাড়ি হবে কম মূল্যে? আমার শাশুড়ির জন্য যদি হয় দিয়ে যেতে পারো দুটা। হ্যাঁ হ্যাঁ আপা, আমার কাছে সব ধরনের কাপড় আছে, আপনার যেটা মন চায় সেটাই নিতে পারেন, খুবই কম দাম। এভাবেই পাড়ায় পাড়ায় ঘুরে চম্পা কাপড় বিক্রি করত। চম্পার আগে চম্পার মা কাপড় বিক্রি করত। বিগত কিছুদিন ধরে চম্পার মা অসুস্থ থাকায় এখন চম্পাই পাড়ায় পাড়ায় ঘুরে কাপড় বিক্রি করে। চম্পার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। চম্পা সারাদিন কাপড় বিক্রি করে এসে দিন শেষে বাড়ির সব কাজও করত। মা, তুমি কোনো চিন্তা কইরো না, আমি অনেকগুলো টাকা জমাইছি কাপড় বিক্রি কইরা কইরা। আমি তোমার চিকিৎসাটা এবার করিয়েই ছাড়বো। চম্পা রান্না বান্না শেষ করে যখন তার মাকে ডাকতে যায় খাবার খাওয়ার জন্য, তখন তার মা কোনো সাড়া দিচ্ছিল না। চম্পা অনেকক্ষণ ডাকার পর অবশেষে বাধ্য হয়ে সে তার মাকে তোলার জন্য গায়ে হাত দেয়। গায়ে হাত দিয়ে চম্পা হতভম্ব হয়ে যায় আর অজুরে কাঁদতে থাকে, কারণ সে এতক্ষণে বুঝে গিয়েছিল তার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এরপর গ্রামের সবাই আসে। চম্পা অজুরে কাঁদতে থাকে, কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। চম্পার মায়ের কাপন দাপনও শেষ হয়ে যায়। এভাবে দেখতে দেখতে সময় যেতে থাকে। চম্পার মা মারা যাবার পর চম্পা সবসময় একা একা বসে অনেক কান্না করত। চম্পার এক প্রতিবেশী ছিল, সে চম্পাকে অনেক ভালোবাসতো, তাই সে সবসময় চম্পার ভালোটাই চাইতো। রাতুল বাবা, এটা আমি কথা দিতে পারি, তুমি যদি আমার উপর ভরসা রাখো, দেখতে পারো আমার কথাটা মিলিয়ে, আমার চম্পা মায়ের থেকে তুমি কোনোদিনও কষ্ট পাবে না। আমার চম্পা মা 100-তে 100। এই রাতুল, এই মেয়ের তো মা বাবা কেউ নেই। এই মেয়েকে বিয়ে করলে তো যৌতুক টৌতুক পাবি না। প্রতিবেশী ধরে বিয়ে দিচ্ছে, প্রতিবেশী কি আর যৌতুক দিবে? এই বিয়েতে না করে দে, আমরা কোনো বড় লোক বাড়ির মেয়েকে বিয়ে করিয়ে নিব। না মা, কি বলতেছো তুমি? মেয়েটা অসহায়, তাতে কি? আমরা কি শুধুমাত্র যৌতুকের লোভে যাকে তাকে বিয়ে করে নিব? আমাদের তো দরকার একটি ভালো গুণবতী সংসারী মেয়ে। সেটা যদি চম্পা হয় তাহলে ক্ষতি কি? আমি বিয়ে করতে রাজি, আমার যৌতুক লাগবে না। তুমি এই বিয়েতে মত দাও মা, মত দাও। ঠিক আছে, আমার ছেলে যখন বিয়েতে রাজি, তাহলে আমি আর কি বলবো? আজকালকার পোলাপান কি আর মা বাবার কথাতে কিছু করে নাকি? ঠিক আছে, বিয়ের তোড়জোড় শুরু করুন। ধুমধাম করে রাতুলের সাথে চম্পার বিয়ে হয়ে যায়। চম্পাকে নিয়ে রাতুল তার বাড়িতে যায়। করছো তো নিজের পছন্দে বিয়ে, আমাকে কেন বা নিলে? যখন আমার পছন্দের কোনো মূল্যই দিবা না। অন্য জায়গায় বিয়ে করালে কত টাকা পয়সা আনতে পারতাম। যাই হোক, এখন যদি পেট ভরে থাকে কাজে যেতে হবে। বণিক ফোন করেছিল 2 দিনের জন্য। যাও কাজে, কাজ করে আসো গিয়ে। টাকাটা আনার তোমার দরকার নেই, টাকাটা তোমার বড় ভাই গিয়ে আনবে, বুঝতে পেরেছো? মা, কখনো তো কাজ করার জন্য ভাইয়াকে পাঠাতে পারো। সারা বছর তো আমিই কাজ করি। ভাইয়া শুধু গিয়ে টাকাটা নিয়ে আসে, টাকাটা এনে নিজের পকেটে রেখে ইচ্ছে মতো খরচ করে, আমাকে তো একটা কানা করিয়েও দেয় না। তুমি সবসময় আমার সাথে অবিচার করো, এতে আমার কোনো কষ্ট নেই। তবে এবার ভাইয়াকে বলো যাওয়ার জন্য। আমি নতুন নতুন বিয়ে করেছি, আমাকে কয়েকটা দিন থাকতে দাও বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করতে না করতে একদম মুখে জবান ফুটে গেল। এতদিন তো চুপচাপ কাজ করে গিয়েছো, কোনো বিরোধিতা করোনি, তাহলে এখন কেন করছো? সব এই বউয়ের কারসাজি, তাই না? তুমি কি কাজে যাবা, নাকি আমাকে এখানে চিল্লাপাল্লা করাইবা? লোকে শুনলে হাসাহাসি করবে। আমাকে হাসির পাত্র না বানিয়ে এখান থেকে চুপচাপ কাজে যাও। এই নতুন বউ, এখানে এইভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সংসেজে দাঁড়িয়ে না থেকে ঘরে কাজ করিয়ে সবকিছু। আর এই শাড়িটা দেখছিস না, এটা আমার নতুন শাড়ি, এটা খুলে রেখে যা। নতুন নতুন বিয়ে করেছিস তাই শাড়িটা দিয়েছি। ওখানে গিয়ে চিলেকোঠার ঘরে একটা পুরনো নীল শাড়ি দেখতে পাবি, ওটা পর গিয়ে, বুঝতে পারলি? আসলে ভাবি, বলছিলাম কি, এই বাড়িতে তো আমি নতুন নতুন, তুমিও যদি আমার সাথে
একবার কাজে আসতে অথবা আমাকে দেখিয়ে দিতে সবকিছু, তাহলে অনেক ভালো হতো। কিরে নতুন বউ, তোরে তো সাহস হয় কি করে? আমার বড় বৌমার বাবার বাড়ি কত বড় লোক তুই জানিস? আমার বড় বৌমার বাবার বাড়ি থেকে কি কি দিয়েছে জানিস তুই? তোর সাথে কি এনেছিস? তুই আমার বড় বৌমাকে বলছিস তোকে কাজ শিখিয়ে দেওয়ার জন্য? এই বাড়িতে তুই আর তোর স্বামী, তোরা দুটাই কাজের লোক হিসেবে থাকবি। আমার বড় ছেলে আর বড় বৌমা দুটাই আমার কাছে সোনার টুকরা, আর তোরা হচ্ছিস পুরা চাই। আমার চোখের সামনে থেকে দূর হয় এখান থেকে। আরে মা, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি গরিব দেখে বিয়ে করিয়েছেন, তাতে সমস্যা নেই, কিন্তু একটু কুৎসিত দেখে তো পারতেন বিয়েটা করাতে। পাড়া সবাই তো বলতো আমি খুব সুন্দর, এখন তো ওকে দেখে সবাই বলবে ও সুন্দর আর আমি কুৎসিত। এটা আমি কি করে সহ্য করব? আরে বড় বৌমা, তুমি এত চিন্তা করো না। এই গ্রামে সেরা সুন্দর বউ তুমিই থাকবে। কেননা আমি নেহারের সাথে পরামর্শ করেছি, আমি ওদেরকে আলাদা করে দিব। ও কাজে গেল না রাতুল, কাজ থেকে ফিরলে পরেই আমরা ওদেরকে আলাদা করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিব। কিচ্ছুটি দিব না, একটা খানা করিও না। তুমি এখন গিয়ে নেহারকে ঘুম থেকে ডেকে তোলো। দেখো তো নেহারটা কি করে না। বেলা 12টা হচ্ছে, এখনো পরে পরে ঘুমোচ্ছে। এই জন্য ভুলি মা, আপনি পৃথিবীর সেরা শাশুড়ি মা। যাই, আমি আপনার ছেলেকে ডেকে তুলছি, আপনি কোনো চিন্তা করবেন না। অন্যদিকে চম্পা সবার মন পাওয়ার জন্য তাদের ইচ্ছে মতো সব কাজ করে দিত, কোনো কথা ছাড়াই। এই নেহার, ওই উঠো না, মা বলল ঘুম থেকে উঠার জন্য। উঠো, এই নেহার। আরে কি হইছে? সকালবেলা কোনো খাবার টাবার খাও নাই নাকি? এখন আমার মাথাটা কেটে চলে এলে একটুও ঘুমাতে পারলাম না। মাত্র তো 12টা বাজে, কি এমন হয়ে গেছে? হ্যাঁ, আরে সারাদিন এভাবে পড়ে পড়ে না ঘুমিয়ে একটু বাইরে গিয়ে ঘুরতেও তো পারো। কি একটা অবস্থা! কোন কপাল দোষে এমন আলসে একটা লোকের কাছে যে আমার বাবা বিয়ে দিতে গেল। ছি! এ কি চম্পা, এই শাড়ি কেন তোমার পরনে? এটা তো ভাবির পুরনো শাড়ি, তাও আবার কত চিরা। এই শাড়ি তুমি কেন পরেছো? এই শাড়ি তোমাকে পরতে কে বললো? মানে এই শাড়িটা আমার ভালো লাগছিল, আমাকে কেউ পরতে বলেনি। এই শাড়িটা দেখতে অনেক সুন্দর, তাই আমি পরেছি। তুমি অযথা শুধু শুধু রাগ করছো। চম্পা, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না তুমি। আমি জানি কি ঘটেছে আসল ঘটনা। আমি এই বাড়িতে ছোটবেলা থেকে বড় হচ্ছি, আমি জানি এই বাড়ির মানুষগুলো ঠিক কি রকম। আমি আমার বউয়ের অসম্মান কখনোই সহ্য করব না। মা, আজ তুমি আমার কোনো প্রশ্ন এড়িয়ে যেতে পারবে না। আজ তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। ছোটবেলা থেকে তুমি কোনোদিনও ভাইয়াকে কাজে যেতে দাওনি, তাকে স্কুলে পড়াশোনা করিয়েছো। ভাইয়া দিনের পর দিন শহরে থেকে মিথ্যা বলে বলে টাকা নিয়েছে, পড়াশোনার নামে ভণ্ডামি করেছে। এতেও তুমি কিচ্ছু বলনি। ছোটবেলা থেকে সব সময় আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছো, পরিবারের হাল ধরা থেকে শুরু করে। এতে আমার কোনো অভিযোগ নেই। আজও আমি সব কাজ করি, ভাইয়া সব টাকা নিয়ে খরচ করে, এতেও আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমার স্ত্রীর পরনে কেন থাকবে বাবির ছেঁড়া শাড়ি? বলো আমাকে, আমি কি তোমারই সন্তান মা, নাকি আমি তোমার সৎ সন্তান? কোনটা? একই মুদ্রার এপিঠ ওপিঠে কেন এত তফাৎ? একই মুদ্রার এক পিঠ তোমার কাছে অমৃত, অন্য পিঠ তোমার কাছে এত তিক্ত কেন মা? উত্তর দাও। কি দেবর বাবু, এখনই বউকে পেতে না পেতে এত অসভ্যতা আমি শিখে গেছো? মায়ের মুখে মুখে তর্ক করতে চলে এসেছো? বাহ দেবর বাবু বাহ! তোমাকে কি বলে আমি ধন্যবাদ দিব সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না। তবে যার স্বামী যতটুকু আয় করবে তাকে তো ততটুকুই বিলাসিতা করতে হবে। বাহ ভাবি বাহ! তাহলে তো তোমার এই কথার মূল্য আমাকে দিতেই হয়। তাহলে যার স্বামী যতটুকু আয় করবে সে যদি ততটুকুই বিলাসিতা করে, তোমার তো রাস্তায় বিক্রি করা উচিত ছিল। এই বাড়িতে বসে মহারানীর মতো রাজত্ব করছো কিভাবে? তোমার স্বামী তো কখনো এক পয়সা রোজগার করে দেখিনি। রাতুল, খবরদার, তুই যদি তোর ভাবির সাথে এইভাবে কথা বলেছিস, এটা আমি মোটেও সহ্য করব না। তোর যদি এতই সমস্যা হচ্ছে তাহলে আলাদা হয়ে যা, যা এই বাড়ি ছেড়ে চলে যা। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, আলাদা হয়ে যাক না। যেহেতু আমরা কিছু করিই না, ওই সব কিছু করে, তাহলে আলাদা হোক।
হ্যাঁ মা, তুমি তোমার ছেলেকে বলো আলাদা হয়ে যাওয়ার কথা, আমরা আর একসাথে থাকবো না। ও কি ভেবেছে যখন যা খুশি বলে দিবে আর আমি বড় হয়েছি বলে সব সহ্য করব? ঠিক আছে, এক্ষুনি এই মুহূর্তেই আমরা আলাদা হয়ে যাব। আমার যা যা আছে সব কিছু দুভাগ করো, এক ভাগ তোমরা রেখে দাও, অন্য ভাগ আমাকে দাও। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের মতো। কি বলছিস রাতুল? এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবি? চলে যা, এতে করে আমি অনেক খুশি হব। কিন্তু বাঘ কেন চাইছিস বাবা? বাঘ কিসের? সারা জীবন একসাথে এজমালি তুমি রোজগার করেছো, তুমি তো পার্সোনালি কোনো রোজগার করোনি, তাহলে তুমি এখন বাঘ কেন চাইছো? যেতে হলে এক কাপড়ে যাবা, যা কিছু আছে সব আমার থাকবে। আমি আমার বড় ছেলেকে সব কিছু দিব, তোমাকে কিচ্ছুটি দিব না। তুমি আমার মতের বিরুদ্ধে বিয়ে করেছো, তুমি তোমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও বাবা, আমি এতে অনেক খুশি। ওহ মা, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো শুধুমাত্র এক সন্তানের মা। তোমার তো দুটা সন্তান কখনো ছিলই না, তোমার তো শুধুমাত্র একটা ছেলে, সে হলো নেহার। রাতুল তো কলা গাছ পেটে বেরিয়ে এসেছিল, রাতুল তো অনাথ, রাতুলের কোনো মা নেই, বাবা তো মরেই গেছে। ঠিক আছে, থাকুক সবকিছু, তোমরা নিয়ে নাও, আমি একলাই চলে যাব, হাত আর রথ নিয়ে গেলাম আমি এই বাড়ি ছেড়ে। এরপর রাতুল চলে যায় চম্পাকে নিয়ে চম্পার বাবার বাড়িতে, ওখানেই তারা থাকতে শুরু করে। রাতুলের সাথে রাতুলের মা রহিমা বেগম এত অন্যায় করে শেষে কি ফল ভোগ করেছিল দেখতে হলে অবশ্যই দ্বিতীয় পার্টে যেতে হবে। দ্বিতীয় পার্ট যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। নেহার ও নেহারের স্ত্রী রত্না, তারাও কিন্তু রাতুলদের সাথে অনেক অন্যায় করেছে, তাদের সাথেও কি ঘটেছিল দেখতে হলে অবশ্যই দ্বিতীয় পার্ট লাগবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমি দ্বিতীয় পার্টটি দিয়ে দিব, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটি দেখলেন, এই জন্য আমি আমার মনের অন্তঃস্থল থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।